ইতিহাসের পাতা থেকে কখনো কখনো এমন সব সত্য বেরিয়ে আসে যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের নাটকীয় সেই দিনগুলোর কথা মনে আছে, কিন্তু সেই পর্দার আড়ালের আসল খেলাটা কি ছিল? কে সাহায্য করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়তে? উত্তরটা যতটা সহজ, তার পেছনের সমীকরণটা ততটাই জটিল। আর সেই উত্তরের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা, এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচন্ড বিতর্ক হয়েছে। দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করেছেন এই সেনা কর্মকর্তারা, এবং কোন কোন সেনা কর্মকর্তা এই অপকর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের কিন্তু তালিকা চলে এসেছে। এবং ডাক্তার ইউনূস পাকিস্তানের একজন সেনা কর্মকর্তার সাথে বৈঠক করেছে। তার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে পুরোভাবে কিন্তু ফেসে যাচ্ছে এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার মানে কিন্তু এটাই বুঝছে বাংলাদেশের মানুষ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কিন্তু মাস্টার প্ল্যানিং করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করেছে। তো দর্শক, এই বিষয়ে চাঞ্চল্যভাবে কিছু তথ্য বেরিয়ে আসলো যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আসি। ইতিহাসের পাতা থেকে কখনো কখনো এমন সব সত্য বেরিয়ে আসে যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের নাটকীয় সেই দিনগুলোর কথা মনে আছে, কিন্তু সেই পর্দার আড়ালের আসল খেলাটা কি ছিল? কে সাহায্য করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়তে? উত্তরটা যতটা সহজ, তার পেছনের সমীকরণটা ততটাই জটিল। আর সেই উত্তরের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, তারাই কি তবে একজন স্বৈর শাসককে দেশ ত্যাগে সহায়তা করেছিল? এটা কি ছিল গোপন কোনো সমঝোতা, নাকি দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধ থেকে বাঁচানোর শেষ চেষ্টা? কেন সেনাবাহিনী শেখ হাসিনাকে আইনের হাতে তুলে না দিয়ে নিরাপদে ভারতে পাঠিয়ে দিল? আজকের এই পর্বে আমরা আদালতের চাঞ্চল্যকর তথ্য, আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট এবং দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের চুলচেটা বিশ্লেষণ করে এই অকল্পনীয় রহস্যের জট খোলার চেষ্টা করব। সাথেই থাকুন, কারণ যে তথ্যগুলো সামনে আসতে চলেছে তা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। শেখ হাসিনার দেশ ত্যাগের পেছনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আদালতে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাতেই এই বিতর্কের আগুন নতুন করে জ্বলে উঠেছে। কিন্তু এই ঘটনার বীজ রোপিত হয়েছিল বহু আগে। শেখ হাসিনা তার দীর্ঘ শাসন আমলে অত্যন্ত সুকৌশলে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেনাবাহিনী। শেখ হাসিনা জানতেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি। 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি সেই কাজটি শুরু করেন। তার কৌশল ছিল মারমুখী। 1. বিশ্বস্ত ও অনুগতদের পদোন্নতি। সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে, যেমন সেনা প্রধান থেকে শুরু করে ডিভিশনাল কমান্ডার পর্যন্ত, তিনি এমন কর্মকর্তাদের নিয়োগ দেন যারা হয় রাজনৈতিকভাবে তার প্রতি অনুগত অথবা যাদের সাথে তার ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে পুরো চেইন অফ কমান্ড তার নিয়ন্ত্রণে চলে আসে। 2. পিলখানা ট্র্যাজেডির সুযোগ গ্রহণ। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর জন্য এক বিরাট ধাক্কা। 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হারানোর পর বাহিনীতে যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছিল, শেখ হাসিনা সেটিকে কাজে লাগান। তিনি সেনাবাহিনীকে ঢেলে সাজানোর নামে এমনভাবে পুনর্গঠন করেন যাতে তার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এমন কোনো গোষ্ঠী অস্তিত্বই না থাকে। 3. অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি। শেখ হাসিনা সেনাবাহিনীকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে যুক্ত করেন। রাস্তা, সেতু, বিমানবন্দর নির্মাণ থেকে শুরু করে তথ্য প্রযুক্তি, সব ক্ষেত্রেই সেনাবাহিনীকে অর্থনৈতিকভাবে লাভবান করা হয়। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বাড়িয়ে দিয়ে সেনা সদস্যদের জন্য ব্যক্তিগত সম্মান ও আর্থিক সচ্ছলতার এক নতুন দুয়ার খুলে দেন তিনি। ফলে সেনাবাহিনীর একটি বড় অংশ সরকারের উন্নয়নমূলক কাজের অংশীদার হয়ে ওঠে এবং সরকারের পতন তাদের নিজেদের জন্যও অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারত। 4. গোয়েন্দা সংস্থার ব্যবহার। ডিজিএফআই এবং এনএসআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোকে তিনি তার চোখ ও কান হিসেবে ব্যবহার করেন। এর মাধ্যমে তিনি শুধু বিরোধী দলই নয়, সেনাবাহিনীর ভেতরে থাকা ভিন্ন মতাবলম্বী কর্মকর্তাদেরও কঠোর নজরদারিতে রাখতেন। যারাই তার শাসনের জন্য হুমকি হতে পারত তাদের হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো অথবা বিদেশে বিভিন্ন কূটনৈতিক পদে নিয়োগ দিয়ে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়া হতো। এইভাবেই শেখ হাসিনা এক ধরনের প্রাতিষ্ঠানিক আনুগত্যের সংস্কৃতি তৈরি করেন, যেখানে সেনাবাহিনীর স্বার্থ আর সরকারের স্বার্থ একাকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা, এবং এই সাক্ষাতের পরেই কিছু কিছু বিষয় নিয়ে আসলে প্রচন্ড বিতর্ক হয়েছে। এবং আমি মনে করি এই সব বিতর্কের জন্য ডক্টর ইউনূস যেমন দায়ী, আবার এই বিতর্কের জন্য
এই ভারতীয় কিছু কট্টরপন্থী মিডিয়াও দেয়। উভয়কে আমি দোষ দিচ্ছি এবং আজকে আমি বিশ্লেষণ করবো যে আসলে কি সমস্যা হয়েছে। তার আগে আমি একটু নয়া দিগন্ত থেকে যদি পড়ি, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত শনিবার রাতে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জা। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে ভবিষ্যৎ অংশীদারিত্ব বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে ইউনূস বলেন, ভুয়া সংবাদ ও বিভ্রান্তিমূলক তথ্য আজ বিশ্ব শান্তির জন্য অন্যতম বড় হুমকি। এটা অবশ্যই তিনি ভারতীয় মিডিয়াকেই বুঝিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির প্রবণতা রোধে আন্তর্জাতিকভাবে যৌথ পদক্ষেপ নিতে হবে। বৈঠকে জেনারেল শাহির শামশাদ মির্জা বলেন যে আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে। করাচি চট্টগ্রাম সমুদ্র রুট চালু হয়েছে এবং শীঘ্রই ঢাকা করাচি আকাশপথ বিমানও চালু হবে। আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এডিসি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও উপস্থিত ছিলেন। যখন পাকিস্তান সশস্ত্র বিভাগের প্রধান জেনারেল শাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করে ইউনূস, তখন তিনি একটা উপহার দেন তাকে, একটা ম্যাপ, এবং সেই ম্যাপের সামনে আবু সাইদের একটা প্রতিকৃতি। এবং সেই ম্যাপ নিয়েই কিন্তু এখন বিতর্ক তুঙ্গে, কারণ ভারত দাবি করতেছে যে এই ম্যাপটা হচ্ছে বাংলাদেশের কিছু কট্টরপন্থীরা যে অখণ্ড বাংলার স্বপ্ন দেখে, যে বাংলাদেশ সহ পাশের দেশ আসাম, ত্রিপুরা, মেঘালয়, তারপরে কলকাতা, বিহার, এগুলো সহ উড়িষ্যা সহ যে একটা বিশাল বড় একটা ম্যাপ, সেই ম্যাপটাই মূলত ডক্টর ইউনূস উপহার দিয়েছেন এই জেনারেল শাহির শামশাদ মির্জাকে, যিনি পাকিস্তানের সশস্ত্র বিভাগের প্রধান। এবং আমি যদি আপনাকে দুইটা ম্যাপ পাশাপাশি দেখাই, তাহলে কিন্তু আপনারা তেমন পার্থক্য দেখবেন না। যেই ম্যাপ অলরেডি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী প্রকাশ করেছে যে যে আমরা অখণ্ড বাংলা চাই। বিশেষ করে আমরা দেখেছি যে উপদেষ্টা মাহফুজ আলম এটা বলেছেন, অখণ্ড বাংলা তার স্বপ্ন, পরে তিনি ডিলিট করে দিয়েছেন। আর বিভিন্ন সময় আমরা দেখেছি উস্কানিমূলক বক্তব্য ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে তাহলে আমি যুদ্ধ ঘোষণা করব। আচ্ছা, এই ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি যুদ্ধ ঘোষণা করার কে? যুদ্ধ ঘোষণা করে সংসদ, তারপর সেটা সশস্ত্র বিভাগে যায়, সেখান থেকে সেনাপ্রধানের কাছে যায়, তারপর যুদ্ধ হয়। ডিএমপি কমিশনার যুদ্ধ ঘোষণা করে। তারপর দেখেছি যে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান, যিনি বিডিআর তদন্ত কমিটির প্রধান, তিনি বলেছেন আধা ঘন্টার ভিতরে কলিকাতা দখল করবেন। তো এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা কিন্তু আছে। আবার প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে যেভাবে দেশের বিরুদ্ধে যারা কাজ করেছে, যারা জনগণের বিরুদ্ধে চলেছে, সে সকল সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একটি আলোচিত বিষয় হচ্ছে 15 জন সেনা কর্মকর্তা তারা কারাগারে আছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য। এমনকি ইতিমধ্যে জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের ক্ষমতা রক্ষা করার